হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। আজকে 1D মোশনের পার্ট নম্বর 12, আজকের এমসিকিউ সিরিজ। ঠিক আছে, তো ফার্স্ট প্রশ্নটা কি আছে দেখে নাও। কোনটি দ্রুতি সময় লেখচিত্র নয়? তার নিচে দেখো চারটে অপশন দেওয়া আছে, এ বি সি ডি। এর মধ্যে তোমাকে বলতে হবে কোনটি দ্রুতি সময় অর্থাৎ ভেলোসিটি টাইম টি লেখচিত্র হতে পারে না। ঠিক আছে, তো এটা কি করে করব? এটা করার আগে আমাকে একটা কথা ভেবে নিতে হবে, আমরা হচ্ছে 1D মোশন পড়ছি। তাহলে 1D মোশনের হচ্ছে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট সময়ে একটাই সরণ বা একটাই ভেলোসিটি থাকবে। ঠিক, 1D মোশনের একটা নির্দিষ্ট সময়ে একটা যদি পার্টিকুলার সময় থাকে, তাহলে একটা টি ফিক্সডে, তাহলে একটা ভেলোসিটিও ফিক্সড হবে বা সরণটাও ফিক্সড হবে। অর্থাৎ একটা সময়ে দুটো ভেলোসিটি বা দুটো সরণ থাকতে পারে না। সেই বেসিসেই আমরা অ্যান্সারটা দেব। তাহলে ফার্স্ট অপশন নম্বর এতে দেখো, তুমি যদি এখানে একটা পয়েন্ট চুজ করো, তাহলে এটা একটা পার্টিকুলার টাইম। সেই টাইম থেকে তুমি যদি ভেলোসিটি পেতে চাও, কি করবে? এইটার উপরে একটা লাইন টেনে দেবে, এই গ্রাফটার উপরে। সেইখান থেকে করসপন্ডিং যদি ভেলোসিটি অ্যাক্সিসের ওপর লম্ব টেনে দাও, তাহলে এইটা হলো পার্টিকুলার ভেলোসিটি এই পার্টিকুলার টাইমে। এর পাশে একটা নাও টাইম, তাহলে এইখান থেকে আবার এইরকম একটা পেতে পারো। ঠিক, তাহলে একটা পার্টিকুলার টাইমে একটাই ভেলোসিটি। সিমিলারলি এইখানটায় তোমরা সেই প্রসেসটা ফলো করতে পারো, একটা পার্টিকুলার টাইমে একটাই ভেলোসিটি পাচ্ছি এগুলো। এইখানেও তাই দেখো, একটা পার্টিকুলার টাইমে একটা পার্টিকুলার ভেলোসিটি পাচ্ছি। কিন্তু তুমি এইখানটায় যদি আসো, তুমি যদি এইখানটায় একটা পয়েন্ট নাও, এখানে যদি তুমি একটা লাইন ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল টানো, তাহলে দেখো একটা পার্টিকুলারই ভেলোসিটি পাচ্ছি। বাট তুমি যদি আর একটু ভেতর দিকে আসো, এরম জায়গায় এইখানে একটা পার্টিকুলার টাইম এক্স অ্যাক্সিসের ওপরে, সেইখান থেকে তুমি যদি আবার এখানে একটা লম্ব টানো, তা দেখো এই করসপন্ডিং দুটো ভেলোসিটি পাওয়া যাচ্ছে। ঠিক, তাহলে একটা পার্টিকুলার টাইমে দেখো এই একটা ভেলোসিটি, এই একটা ভেলোসিটি পাওয়া যাচ্ছে। তাহলে কোনটি লেখচিত্র নয়? অ্যান্সারটা হবে ডি। ওকে, তাহলে বাকি সবগুলো আমাদের দ্রুতির সময় লেখচিত্র কোনো বস্তুর বা কোনো কণার হতে পারে, শুধু এইটা হতে পারে না। তার মানে এটাই আমাদের রাইট অ্যান্সার। ওকে, এবার দেখো পাশের, এবারে সেকেন্ড নম্বর এমসিকিউ। পাশের চিত্রে দেখো কোনো একটা ভেলোসিটি আর সরণ একটা গ্রাফ দিয়ে দিয়েছে। ঠিক, এর করেসপন্ডিং এ বি সি ডি গ্রাফের মধ্যে কোনটা হবে সেটা তোমাকে বুঝতে হবে। দেখো বলেছে নিচের কোনটি সঠিক, এবিসিডির মধ্যে কোনটি সঠিক। তাহলে এই ভেলোসিটি আর সময় মানে সরণের যে কারেক্ট রিপ্রেজেন্টেশন এবিসিডির মধ্যে কোনটা হবে সেটা তোমাকে বাঁচতে হবে প্রশ্নে। তাহলে দেখো এই ভেলোসিটি আর এক্স অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিসে যে সরণ আছে সেটা থেকে আমি কি বুঝতে পারছি? দেখো ভেলোসিটি আস্তে আস্তে করে কমেছে না, যত দূরত্ব বেড়েছে ভেলোসিটি আস্তে আস্তে করে কমেছে। তার মানে কি, ভেলোসিটি যদি কমতে থাকে তার মানে আমরা কি বলতে পারি? বস্তুটার মধ্যে মন্দন সৃষ্টি হয়েছে, তাই না? অর্থাৎ কি বলতে পারি? নেগেটিভ ত্বরণ। মন্দন যা নেগেটিভ ত্বরণ তাই। ঠিক, মন্দন যা নেগেটিভ ত্বরণ তাই। এবার আমাদের এখানেও তাই দেখো, ত্বরণ 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 ত্বরণ, অর্থাৎ ত্বরণ আর এক্স, অর্থাৎ অ্যাসিলারেশন আর ডিসপ্লেসমেন্টের মধ্যে গ্রাফটা কোনটা সঠিক সেটা আমাকে বাঁচতে হবে। তাই ত্বরণটা কি? তাহলে এখানে এটা তো মন্দন সৃষ্টি হয়েছে, আর মানে নেগেটিভ ত্বরণ। নেগেটিভ ত্বরণ যদি হয় তার মানে যেহেতু ত্বরণটা দেখো এক্স ওয়াই অ্যাক্সিসে আছে, তাহলে ওয়াই অ্যাক্সিসের ভ্যালু কোথায় নেগেটিভ হয়? নিশ্চয়ই এক্স অ্যাক্সিসের তলায়। তার মানে এই চারটে ছবির মধ্যে দেখো, দুটো ছবিতে তুমি বি আর ডিতে দেখো দেখতে পাচ্ছ ত্বরণটা এক্স অ্যাক্সিসের তলায় আছে। বাকি দেখো এই ত্বরণটা দেখো এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তার মানে এখানে কি এক্স পজিটিভ ওয়াইও পজিটিভ, তার মানে ত্বরণটাও পজিটিভ এক্সটাও পজিটিভ, তাহলে এটা হতে পারে না কখনো। এইটাতে দেখো এখানে তো দেখো ভেলোসিটি সময় মানে সময় বলছি সরণের রেসপেক্টে ভেলোসিটি দেখো সময় হয়ে গেছে, মানে একটা সমান্তরাল গেছে।
অর্থাৎ এর কোনো পরিবর্তন নেই, কিন্তু গ্রাফ কি বলছে, যত দূরত্ব গেছে তত ভেলোসিটি আস্তে আস্তে করে কমেছে। সেই লজিকে এটা হতে পারে না। আরও একটা লজিকে, সেটা যেহেতু এখানে মন্দন সৃষ্টি হয়েছে, তাহলে মন্দন অর্থাৎ ত্বরণ কোনোদিন ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে পারে না, বিকজ সে নেগেটিভ ভ্যালু, তার মানে সে ওয়াই মানে এক্স অ্যাক্সিসের তলায় থাকবে। ঠিক, তাহলে এইটাও কেটে গেল। তাহলে আমার বি আর ডি এর মধ্যে যে কোনো একটা হতে পারে। ঠিক, বি আর ডি এর মধ্যে যে কোনো একটা হতে পারে। তাই ডিতে দেখো, ডিতে কি দেখতে পাচ্ছ, ফার্স্টে দেখো তুমি প্রশ্নটা আরো একবার দেখে নাও। এখানে ভেলোসিটিটা এসে এক্স অ্যাক্সিসকে কি করেছে, ছেদ করেছে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের ওপরে এসে ভেলোসিটিটা কি হয়েছে, জিরো হয়ে গেছে, তাই না? ভেলোসিটি এক্স অ্যাক্সিসের ওপরে জিরো, বিকজ এক্স অ্যাক্সিসের ওপরে সমস্ত কিছু ওয়াই ভ্যালু জিরো, ওয়াই অ্যাক্সিসে কি আছে, ভি আছে, তার মানে ভেলোসিটি এখানে গিয়ে জিরো হয়েছে। কিন্তু এইখানে দেখো তুমি অপশন ডিতে যত দূরত্ব বাড়ছে তত কিন্তু ত্বরণটা নেগেটিভ এক্স অ্যাক্সিসে বাড়ছে, মানে নেগেটিভ ডিরেকশনে বাড়ছে, অ্যাকচুয়ালি বেড়েই চলেছে এদিকে, তাই না? কিন্তু তুমি দেখো অপশন বিতে দূরত্ব বেড়েছে, ত্বরণটা কিন্তু গিয়ে এক্স অ্যাক্সিসে গিয়ে ছেদ করেছে, অর্থাৎ এই পয়েন্টে গিয়ে ত্বরণটা জিরো হয়েছে। অর্থাৎ এইটার ফুলফিল রিপ্রেজেন্টেশন একমাত্র বিতেই পাওয়া যাচ্ছে। তাহলে অপশন বি তোমার হলো রাইট। তাহলে অপশন ডিটাও কেটে গেল। ঠিক আছে, ক্লিয়ার? আই হোপ। অপশন এ সি তো প্রথমে বাদ গেছে, বি আর ডি এর মধ্যে একটা সম্ভাবনা ছিল, কিন্তু ডি তে এই এক্স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বরণটা দেখো নেগেটিভ দিকে এতটাই বেড়ে যাচ্ছে, যেটা কোনোদিন এই কন্ডিশনকে ফুলফিল করতে পারছে না। তাহলে মানে অপশন বিটা হলো আমাদের রাইট। ঠিক, চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 3। এখানে 3তে কি বলেছে, এ আর বি দুটো কণার সরণ সময় লেখচিত্র এরকম দেখানো হয়েছে। এ কণাটা এক্স অ্যাক্সিসের সঙ্গে অর্থাৎ টাইম টি অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, আর বি কণাটা এক্স অ্যাক্সিস অর্থাৎ টাইম অ্যাক্সিসের সাথে 60 ডিগ্রি কোণ করেছে। এটা প্রশ্নে বলে দিয়েছে। আর আমাদের কি চেয়েছে দেখো, ভি এ ইস টু ভিবি, মানে হলো ভেলোসিটি অফ এ পার্টিকেল ইস টু ভেলোসিটি অফ বি পার্টিকেল কত, অর্থাৎ এ পার্টিকেলের ভেলোসিটি আর বি পার্টিকেলের ভেলোসিটির রেশিও জানতে চেয়েছে। ঠিক আছে, তো আমরা মনে হয় একটু শিখেছিলাম যে ট্যান থিটা মানে হচ্ছে কিন্তু কি নির্দেশ করে না, সেই গ্রাফের নতি নির্দেশ করে, তাই না? ট্যান থিটা মানে কোনো গ্রাফের নতি নির্দেশ করে। তাহলে এসটি লেখচিত্রের নতি মানে কি আমরা জানি, এসটি লেখচিত্রের নতি মানে হলো এস বাই টি, তাহলে ভেলোসিটি ভি দেয়, তাই না? আবার এই ভেলোসিটি ভিটা মানেই হলো আমরা ট্যান থিটা জানি, এই ভেলোসিটি ভি মানেই হলো ট্যান থিটা জানি। তাহলে এসটি লেখচিত্রের নতি মানে এস বাই টি মানে ভেলোসিটি ভি, আর নতি মানে আবার জানি হচ্ছে কি ট্যান থিটা। তার মানে আমরা এ পার্টিকেলের ট্যান থিটা আর যদি বি পার্টিকেলের ট্যান থিটা রেশিও করে দিই, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে ভি এ ইস টু ভিবি, তাহলে এ কত অ্যাঙ্গেল করেছে, ট্যান 30, আর বি কত করেছে, ট্যান 60, বি হচ্ছে ট্যান 60 অ্যাঙ্গেল করেছে। এটার ভ্যালু হলো 1/√3 আর এটার ভ্যালু হলো √3। তো এটা করলে নিশ্চয়ই কত দেখা যাচ্ছে, 1:3 দেখা যাচ্ছে, তাই না? ট্যান 30 1/√3 ইস টু ট্যান 60 মানে √3। সো এটাকে তারপরের লাইনটা নিশ্চয়ই 1:√3 লেখা যায়, তাই না? তাহলে অপশন ডি রাইট। তারপরে দেখো 4 নম্বর চিত্রে এখানে একটা ভেলোসিটি আর টাইম টি অ্যাক্সিস দেওয়া আছে। এই পয়েন্টে তার সর্বোচ্চ বেগ বলে দেওয়া আছে ইউ, আর এই সমগ্র যাত্রাপথে গড় বেগ কত হবে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে এই u/2 হবে। ওকে, ঠিক। তারপর এটা চলে আসে MCQ 5। একটি গাড়ি v1 বেগে s1 পথ যায় এবং v2 বেগে s2 পথ গেলে গড় দ্রুতি কত? আচ্ছা, ফার্স্টে প্রশ্ন গড় দ্রুতি কত। গড় দ্রুতি মানে আমরা ফর্মুলা জানি, গড় দ্রুতির ফর্মুলা হলো মোট দূরত্ব বাই মোট সময়। এটা হলো আমাদের মোট দূরত্ব বাই মোট সময়, এটা হলো গড় দ্রুতির ফর্মুলা, তাই না? তা দেখো এখানে প্রথম ক্ষেত্রে দেখো v1 বেগে s1 পথ গেছে, আর দ্বিতীয় ক্ষেত্রে v2 বেগে s2 পথ গেছে। দুটো ক্ষেত্রে কিন্তু সময় বলা নেই। তাহলে আমরা প্রথম ক্ষেত্রের জন্য সময় t1 ধরে নিলাম। তাহলে s সমান vt ফর্মুলা অনুযায়ী s1 সমান v1 t1 লিখতে পারি, যেহেতু প্রথম ক্ষেত্রে s1 পথ গেছে v1 বেগে আর সেই সময়টা আমরা t1 ধরে নিয়েছি।
তাহলে t1 সমান সমান s1 বাই v1, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে টাইমটা সেটা হলো s1 বাই v1 এসছে। সিমিলারলি দ্বিতীয় ক্ষেত্রে যে টাইমটা তাহলে আসতে পারে সেটা হলো s2 বাই v2, ওই একই প্রসেসে s সমান vt ফর্মুলা অনুযায়ী তাহলে s2 v2 t2 লিখবো, আর দ্বিতীয় ক্ষেত্রে টাইমটাকে আমরা নিশ্চয়ই t2 ধরবো, তাহলে সেই দ্বিতীয় ক্ষেত্রে টাইম t2 s2 বাই v2 এই প্রসেসে আসতে পারে। তাহলে এবার গড় দ্রুতি কি? মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে এখানে মোট পথ কত দেখো, s1 গেছে, একবার s2 গেছে, তাহলে মোট পথ হলো s1 প্লাস s2। আর মোট টাইম কত, এখানে টাইম t1 লেগেছিল, এখানে টাইম t2 লেগেছিল, তাহলে মোট সময় বাই মোট টাইম। তাহলে তুমি s1 s2 রেখে দাও, আর t1 এর জায়গায় দেখো s1 বাই v1, আর t2 এর জায়গায় s2 বাই v2, এই টাইম আর এই টাইমটা বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দিয়ে সিম্পল ক্যালকুলেশন করে নিয়েছি, এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক, এটাও একটা এমসিকিউ ছিল, বাট এমসিকিউটা একটা সলভ করে দিলাম এইভাবে। ঠিক, ওকে, প্রশ্নের আকারে সলভ করে দিলাম। আশা করি ক্লিয়ার, টুকে নাও। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে একটি গতিশীল বস্তু সরণ এস সমান এই প্রপোর্শনাল টি টু দি পাওয়ার এম, যেখানে এমটা হলো গ্রেটার দ্যান 2 বলেছে, তাহলে ত্বরণের স্বরূপ কি হবে? তাহলে এম এর যে এই ভ্যালুটা তুমি যা ধরতে পারো সেটা 2 এর থেকে বেশি তোমাকে ধরতে হবে, 3, 4, 5 যা খুশি, বাট নট কিন্তু নেগেটিভ। হ্যাঁ, আবার তাহলে তুমি যে সরণটা দিয়েছে দেখো, সরণ এস সমান কি লিখতে পারো, কে টি টু দি পাওয়ার এম লিখতে পারো, যেখানে হলো কে একটা কি কনস্ট্যান্ট, যেখানে কে কনস্ট্যান্ট। এখানে কি চেয়েছে দেখো, ত্বরণ, আর এটা আমাদের সরণ বলে দিয়েছে। তাহলে সরণ থেকে ত্বরণ বার করার জন্য আমরা জানি প্রসেস, ভি সমান তাহলে ডিএস ডিটি, তাহলে কি লিখবে, ডিডিটি অফ কে টি টু দি পাওয়ার এম সমান সমান কি লিখতে পারো দেখো, কে টা কনস্ট্যান্ট বাইরে চলে এসছে, টি এর পাওয়ার এম, এম সামনে চলে এসছে, আর টি থেকে একটা পাওয়ার এম বাদ যাবে, এম থেকে একটা পাওয়ার বাদ যাবে, এটাই তো প্রসেস। তাহলে এটা আমার ভেলোসিটি এসছে। তাহলে আবার ত্বরণ এ সমান কি হয়, ডিভিডিটি। তাহলে দেখো ডিডিটি অফ ভি এর জায়গায় তুমি কি বসাতে পারো, কে এম টি এম মাইনাস 1। এখান থেকে দেখো আবার কেটা তো কনস্ট্যান্ট, এমটাও কনস্ট্যান্ট, বিকজ এমটা একটা সংখ্যা 2 এর থেকে বড়। এবারে দেখো তাহলে টি টু দি পাওয়ার এম মাইনাস 1 এর ডিফারেন্সিয়েট তোমাকে করতে হবে। তাহলে আগের মতো পাওয়ারটা সামনে এসছে, আর টি থেকে একটা পাওয়ার বাদ যাবে, তাই না? তাহলে -1 থেকে -2 হয়ে গেল। ঠিক, তাহলে এটাই হলো আমাদের ত্বরণ এসছে, এটাই আমাদের ত্বরণ এসছে। এটাতে খুব ভালো বোঝার আছে, একটু ভালো করে দেখে নাও। নিয়েছো? এবার দেখো, এবার এখানটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে এমটা দেখো গ্রেটার দ্যান 2 বলেছে, তা তুমি যদি এম সমান 2 ধরতে তাহলে ত্বরণ এ সমান কি আসতো দেখো, তাহলে ত্বরণ এ সমান এখানে কি আসতে পারে, এটাই তো পুরো ত্বরণের রাশিমালা, কে এম এম টু দি পাওয়ার -1 এম -2, এটা হলো ত্বরণের রাশিমালা। তুমি এই জায়গাটা ফোকাস করো, তুমি যদি এম এর মান যেহেতু 2 ধরেছ, তাই যদি এখানে এম এর জায়গায় 2 বসাতে, তাহলে 2 - 2, তার মানে কত আসতো, টি টু দি পাওয়ার 0, আর টি টু দি পাওয়ার 0 মানে কত, 1। তার মানে ত্বরণের ভ্যালু তখন আসতো কে এম ইন্টু এম -1। ঠিক, কারণ এখানে দেখো কোনো টি যুক্ত পদ কিন্তু নেই, এখানে কোনো টি যুক্ত পদ নেই, এখানে এম এর ভ্যালু 2, এটাও 2, তাহলে 2 - 1 মানে এটা হলো 1, তার মানে 2k, এই ভ্যালুটা এসছে। আর কেটা একটা কনস্ট্যান্ট আর 2টা তো একটা কনস্ট্যান্ট, তার মানে ত্বরণটা একটা কনস্ট্যান্ট ভ্যালু এসছে। কিন্তু যেহেতু এখানে এম গ্রেটার দ্যান 2 বলে দিয়েছে, তাহলে তুমি এম এর জায়গায় 2 বসাতে পারো না। তাহলে কি বসাতে পারো, তুমি যদি এম এর জায়গায় এখানটায় যদি ধরো 3 বসাতে, তাহলে ত্বরণের ভ্যালু কি আসতো দেখো, তাহলে কে এম এম -1, এখানে 3 বসাতেই পারো, কিন্তু আমি ফোকাসটা করছি শুধু টি এর ওপরে। ঠিক, তাই টি এর পাওয়ার 3 থেকে 2 বাদ গেলে 1, অর্থাৎ টি যুক্ত পদ একটা ত্বরণের রাশিমালাতে থাকছে, সামথিং কিছু একটা আছে, তার সঙ্গে একটা টি আছে। এখানে টি এর পাওয়ার 1, যদি এম এর ভ্যালু 3 নাও, যদি এম এর ভ্যালু 4 নাও, তাহলে এখানে টি স্কোয়ার হবে, যদি এম এর ভ্যালু 5 নাও, তাহলে এখানে এম টি কিউব হবে। তাহলে এ যদি এম এর ভ্যালু 2 এর থেকে বেশি নাও, তাহলে এর
রাশিমালার মধ্যে একটা টি যুক্ত পদ থেকে যাচ্ছে। আর টি যুক্ত পদ থাকা মানে কি আমরা বলতে পারি না, ওই বস্তুর ত্বরণটা হলো সময়ের সঙ্গে চেঞ্জ হচ্ছে, বিকজ ডিফারেন্ট টাইম ডিফারেন্ট ত্বরণ, ঠিক, ডিফারেন্ট টাইম ডিফারেন্ট ত্বরণ। তার মানে বস্তুটার ত্বরণটা হলো সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে। তাহলে এই বস্তুটার ত্বরণ সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে, যেহেতু এম এর ভ্যালুটা 2 এর থেকে বড়। তাহলে 3 যদিও ধরি আমি, তাহলে 3 - 2, তাহলে টি এর পাওয়ার এখানে 1। তাহলে এর মধ্যে এই ত্বরণের পুরো রাশিমালার মধ্যে একটা টি যুক্ত পদ থাকছে। তার মানে তার সময়ের সাপেক্ষে সাপেক্ষে ত্বরণের ভ্যালুটা পাল্টে যাচ্ছে। তাহলে এইরকম ত্বরণকে আমরা বলবো হচ্ছে কে অসম ত্বরণ, ঠিক। তাহলে অ্যান্সারটা কি হবে? এই যে বলেছে না ত্বরণের স্বরূপ কি, অর্থাৎ ত্বরণের প্রকৃতি জানতে চেয়েছে, তাহলে বলতে হবে অসম। যদি বলতো m > 2, তাহলে তুমি কিন্তু বলতে যে 2 যদি ধরি তাহলে ত্বরণটা আসবে কনস্ট্যান্ট, আর যদি 2 এর থেকে বেশি ধরি তাহলে ত্বরণটা আসবে অসম। বিকজ কিন্তু আমরা ওটা ধরতে পারবো না, কারণ আমাদের m এর ভ্যালু > 2 বলেছে। ওকে, > 2 বলেছে, ঠিকঠাক। তার মানে ত্বরণটা অসম। চলো পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন দেখো। 7 নম্বর প্রশ্ন দেখো, রেখেছে একটি গতিশীল কণার স্থানাঙ্ক x = at², y = bt², যেখানে ab ধ্রুবক, তাহলে বেগ কি হবে? তাহলে বেগ কি হবে জানতে চেয়েছে। দেখো তাহলে x সমান কত, at², তাহলে x অ্যাক্সিস, তাহলে দুটো অ্যাক্সিস আছে, তাহলে একটা বস্তুর x অ্যাক্সিসে খানিকটা সরণ বলে দিয়েছে, y অ্যাক্সিসে খানিকটা সরণ আছে, x অ্যাক্সিসে খানিকটা সরণ আছে, ঠিক আছে। তাহলে x = at², তাহলে আমি যদি vx বার করি, এই vx টা হলো x অক্ষের অভিমুখে কণাটার বেগ, তাহলে dx dt করে বার করতে হবে। dx dt করলে নিশ্চয়ই এখান থেকে কত পাবো, 2at পাবো। সিমিলারলি y সমান bt², তাহলে এখান থেকে যদি vy বার করো, অর্থাৎ y অক্ষের বেগ, তাহলে dy dt করে বার করতে হবে, তাহলে এখান থেকে 2bt পাবে। কিন্তু আমাদের বেগ কি বলেছে, x অক্ষের বেগ পেয়েছি, y অক্ষের বেগ পেয়েছি, তাহলে কণাটার নেট বেগ যেটা হবে v সমান √vx² প্লাস vy²। ওকে, vx² প্লাস vy²। তাহলে এখানে তুমি যদি 2at এর হোল স্কোয়ার আর 2bt এর হোল স্কোয়ার বসিয়ে দাও, তাহলে আই থিঙ্ক ক্যালকুলেশন করার পর অ্যান্সারটা সি আসবে। দেখি এখানে কোথাও টাইম নেই, আর এখান থেকে একটা টাইম বেরিয়ে আসবে, আর √a² প্লাস b² হবে, তাহলে অপশন সি হবে। এটা ক্যালকুলেশন করলে এটা আসবে, ঠিক। তাহলে অপশন সি। ওকে, চলো পরের দেখো 8 নম্বর, ত্বরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটা আমরা জানি ত্বরণ সময় লেখচিত্র, ঠিক। তাহলে ত্বরণ সময় লেখচিত্র, তাহলে ধরো এটা এ, এটা টাইম টি, এটা হলো ত্বরণ সময় লেখচিত্র। সাপোজ কোন একটা গ্রাফ এরকম হয়েছে, তাহলে তার ক্ষেত্রফল বার করতে হয়। তুমি এটা তাহলে ডট ডট করে টেনে দাও, তাহলে এখানে ক্ষেত্রফল বার করলে কি হবে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করবে, তার মানে কি করবে, a × t করবে, এবার এর মাত্রা বলো কত, lt - 2, এর মাত্রা lt - 2, আর টি এর মাত্রা কি হয়, টি হয়, তাহলে কি দিল, lt - 1 দিল, তাহলে lt - 1 দিল, তাহলে lt - 1টা কার মাত্রা হয়, বেগের মাত্রা হয়, তার মানে বেগ অ্যান্সার। ওকে, এগুলো আমরা আগে শিখেছি। ত্বরণ সময় লেখচিত্র, তাহলে ভেলোসিটি রিপ্রেজেন্ট করবে কোন চিত্রের ক্ষেত্রফল। আবার আমরা আগে শিখেছিলাম না যে বেগ সময় লেখচিত্র, ভিটি লেখচিত্র কি নির্দেশ করে, সরণ এস নির্দেশ করে বেগ সময় লেখচিত্র, ঠিক। তাহলে আমরা জানি। ওকে, চলো এর পরের জায়গাটা দেখো, একটি মেট্রো স্টেশনে, অঙ্কটা পড়ে নাও কি বলেছে, একটি মেট্রো স্টেশনে একটি স্থির চলমান সিঁড়ি দিয়ে t1 সময়ে কোনো বালিকা ওপরে ওঠে। এখানে বালিকা কথাটা নেই, তখন ওই যেখানে ওখানে ছিল, ঠিক আছে। এবার যখন সে ওই সিঁড়ির ওপর স্থির অবস্থায় থাকে, তখন সিঁড়ি তাকে t2 সময় বা t2 সেকেন্ডে নিয়ে যায়। যখন উভয়ই চলমান হয়, তখন বালিকার ওপরে পৌঁছাতে কত সময় লাগবে বা সময় নেবে। তাহলে আমি অঙ্কটা একবার বুঝিয়ে দিই,
তাহলে এটা ধরো চলমান সিঁড়ি, তাহলে এইগুলো সব ধাপ 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 আছে। সিঁড়ি যখন এখানটায় সিঁড়ি যখন চলছে না, অর্থাৎ সিঁড়িটা দাঁড়িয়ে আছে, ধরো কি করে দাঁড়িয়ে থাকতে পারে, যখন ইলেকট্রিক কোনো সাপ্লাই নেই ভাবো, তাহলে তখন একটা কোনো বালিকা এখানে দাঁড়িয়ে আছে, সেই বালিকাটায় সব কটা সিঁড়ি অতিক্রম করে এই ধাপে অর্থাৎ ওপরে গিয়ে পৌঁছায়। তার সেই পৌঁছাতে এই যে T1 সময় লাগে আমার বলে দিয়েছে, ওই যে বলেছে একটি স্থির চলমান সিঁড়ি, ক্লিয়ার কথাটা, T1 সময় যায়। এবারে ধরো ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হলো, এবারে বালিকাটা আবার এখানেই দাঁড়িয়ে আছে, এবারে সিঁড়িটা ধরো চলছে আর বালিকাটা একদম এই নিচের এই ধাপে দাঁড়িয়ে আছে, ওকে। তাহলে তার তখন ওপরে পৌঁছাতে T2 সময় লেগেছে, ঠিক। ওটা ফার্স্ট কেস, মানে সেকেন্ড কেস অ্যাকচুয়ালি। ফার্স্ট কেসে তাহলে সিঁড়িটা দাঁড়িয়ে আছে, চলছে না, বালিকাটা এক ধাপ এক ধাপ এক ধাপ করতে 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 T1 সময় ওপরে গিয়ে পৌঁছেছে। দ্বিতীয় ক্ষেত্রে বালিকাটা এখানে দাঁড়িয়ে আছে, এবার সিঁড়ি চলছে, সিঁড়ি তাকে নিয়ে চলে গেল ওপরে, সেই ক্ষেত্রে T2 সময় লেগেছে, ঠিক। থার্ড নম্বর কেসে কি বলেছে দেখো, যখন উভয়ই চলমান হয়, অর্থাৎ বালিকাটা এখানে পা দিল, সিঁড়ি চলতে শুরু করছে, বালিকাটা আবার সিঁড়ি চলছে, আবারও এক ধাপ করে এগিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক। তাহলে সেই থার্ড নম্বর কেসে তাহলে তার পৌঁছাতে কত সময় লাগবে সেটা আমার বার করতে বলেছে, ক্লিয়ার প্রশ্নটা? আচ্ছা, এবার আমরা দেখো ধরে নিয়েছি এইটা হলো তার মানে পুরো নিচ থেকে উপরে পর্যন্ত পৌঁছাতে হলো S দূরত্ব, ঠিক। অর্থাৎ এই সিঁড়ির সব কটা ধাপ যদি যোগ করতে করতে থাকি তাহলে S দূরত্ব সে অতিক্রম করে নিচ থেকে উপরে পৌঁছে, এটা আমরা ধরে নিয়েছি, ওকে। এবার দেখো কি করে করি। তাহলে প্রথম ক্ষেত্রে যখন সিঁড়িটা স্থির, তখন বালিকা একাই নিচ থেকে ওপরে উঠেছে এবং তাতে সময় লেগেছে দেখো T1। তাহলে সেই ক্ষেত্রে বালিকার ভেলোসিটি কত ছিল, V1 নিশ্চয়ই দূরত্ব ভাগ গতিবেগ, টাইম T1 টাইম T, সিঁড়ি স্থির। এবার দ্বিতীয় ক্ষেত্রে বালিকা স্থির সিঁড়ির ওপরে, কিন্তু সিঁড়ি গতিশীল, তাহলে সেই ক্ষেত্রে সিঁড়ি তাকে T2 সময়ে নিচ থেকে উপরে নিয়ে চলে গেছে, কিন্তু বালিকার এখানটায় স্থির হয়েছিল। তাহলে সেই ক্ষেত্রে এটা সিঁড়ি স্থির, তাহলে এটা কার বেগ এসছে, বালিকার বেগ এসছে, বালিকার বেগ। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে বালিকা স্থির, আবার আচ্ছা এটা S1 হবে না, S হবে, হ্যাঁ, কারণ দূরত্বটা S ধরেছি, আবার S বাই T2 হবে। এখানে কিসের বেগ আসবে, সিঁড়ির বেগ আসবে নিশ্চয়ই, যেহেতু বালিকা স্থির আছে, কারণ সিঁড়ি তাকে নিয়ে যাচ্ছে ওপরে, ওকে, ক্লিয়ার। এটা খুব মজার অঙ্ক। এবার থার্ড নম্বর কেসে দুজনেই চলছে, ঠিক আছে। তার থার্ড নম্বর কেসে সিঁড়িটা তো চলছে, বালিকাও এক ধাপ এক ধাপ এক ধাপ করে করে যাচ্ছে, ক্লিয়ার। তাহলে সেই ক্ষেত্রে দেখো, তাহলে থার্ড কেসে আমি আর লিখছি না, তোমরা লিখবে। থার্ড কেসে যখন উভয়ই চলমান, তখন বেগ v সমান v1 প্লাস অফ v2 হবে। তার মানে হবে দেখো S কমন নিলে 1/T1 প্লাস 1/T2 হবে, ঠিক। কেন ভেলোসিটিটা অ্যাডিশন করলাম, ভেলোসিটি অ্যাডিশন কেন করলাম এখানটায় থার্ড নম্বর কেসে, কারণ একটা জিনিস বুঝতে হবে তোমাকে, দেখো যখন থার্ড নম্বর কেসে বালিকাও যাচ্ছে গতিশীল, বালিকাও গতিশীল, চলন্ত সিঁড়িটাও গতিশীল, ঠিক। তার মানে বালিকা নিশ্চয়ই একা যখন যেত T1 সময়ে তার থেকেও আগে পৌঁছে যাবে, বিকজ সিঁড়িটা গতিশীল। এবার দ্বিতীয় ক্ষেত্রে যখন বালিকা স্থির থাকতো, V2 বেগে সিঁড়ি যখন ওপরে উঠতো, তাই তখন T2 সময় লাগতো, ঠিক, T2 সময় লাগতো। কিন্তু থার্ড কেসে দুজনেই যদি গতিশীল থাকে, তাহলে বালিকাটাও তো এক ধাপ করে ওপরে উঠছে আর সিঁড়িটাও নিজে গতিশীল, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই টাইম কম লাগবে। আর টাইম কম লাগা মানে হলো ভেলোসিটির অ্যাডিশন, ঠিক। টাইম কম লাগা মানে ভেলোসিটির অ্যাডিশন। কেন একটু দেখে নাও, টাইম কম লাগা মানে ভেলোসিটির অ্যাডিশন কেন দেখে নাও, বিকজ যখন দূরত্ব কনস্ট্যান্ট, তাহলে VT সমান কনস্ট্যান্ট, তাহলে তুমি এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো V আর T হচ্ছে একে অপরের ব্যস্তানুপাতিক, তাহলে যদি ভেলোসিটি বাড়ে টাইম কম লাগবে, তার মানে টাইম কম লাগলে ভেলোসিটি নিশ্চয়ই বেড়ে গেছে, বিকজ দুটোর গুণফলটা প্রোডাক্ট মানে হলো কনস্ট্যান্ট, কারণ আমাদের সিঁড়িটা তো মানে দূরত্বটা তো মোট কনস্ট্যান্ট, তাই না? ঠিকঠাক,
কনস্ট্যান্ট। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মানে থার্ড কেসে ভেলোসিটি এইটা দাঁড়িয়েছে, থার্ড কেসে ভেলোসিটি এটা দাঁড়িয়েছে। আমার এবার কতটা পথ যেতে হবে? এই এস পথ যেতে হবে। তাহলে দেখো আমি একটা অন্য খাতা নিই, সেখানে ক্যালকুলেশন করে দেখাই। এইটার পরে অন্য একটা খাতা এখানে করছি, সেটা আমি ধরো এখানে করার জায়গা পাচ্ছি না। তাহলে ভেলোসিটি এইটা, তাহলে থার্ড কেসে টাইম যদি টি ধরি, তো এই টিটা হবে দূরত্ব ভাগ ভেলোসিটি ভি, বিকজ এস অন ভিটি ফর্মুলা থার্ড মানে সব সময়। তাই থার্ড কেসের টাইমটা হবে, ভেলোসিটি তো সেই একই মানে দূরত্ব সেই একই থাকবে, এস পথ যেতে হবে, বাট ভেলোসিটিটা এখন ভিটা এইটা দাঁড়িয়েছে, দুজনার টোটাল বেগ। তাই তুমি এই এসটা এস রেখে দাও ভেলোসিটির জায়গায়, দেখো এস 1/t1 প্লাস 1/t2 বসাও। তাহলে আই থিঙ্ক এই এসটা কেটে যাবে, এটাকে সিম্পলিফাই করলে t1/t2 আর নিচে t1 প্লাস t2 আসবে। ঠিক আছে, ক্লিয়ার? দেখো তো ক্যালকুলেশনটা করে নাও, টুকে নাও। আই হোপ টোকা হয়ে গেছে। তাহলে আমাদের অপশন নম্বর সি এটা হলো রাইট। এটা খুব মজার অঙ্ক। ওকে, ক্লিয়ার? আগে বাড়ে, চলো পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক বলেছে আলফা ত্বরণ নিয়ে একটি ট্রেন স্থিরাবস্থা থেকে চলতে শুরু করে এবং t1 সময় x দূরত্ব অতিক্রম করলো এবং এরপর এটি সুষম মন্দন বিটা নিয়ে t2 সময়ে y দূরত্ব যায়। তাহলে এক্ষেত্রে কোনটা হবে আমার? ওকে, এটা জয়েন্ট 2016-তে এসছে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে u0 স্থিরাবস্থা বলেছে, তাহলে আলফা ত্বরণ নিয়ে গেছে, তাই এইটা আমার লাগবে না, এইটা আমার লাগবে না, বেকার করা হয়েছিল। তাই t1 সময় শেষে বেগ কত হবে? দেখো v সমান আলফা t1, বিকজ v সমান u প্লাস এটি ফর্মুলা। আলফা ত্বরণ নিয়ে গেছে এবং t1 সময় গেছে, যেহেতু u প্রাথমিক বেগ 0, তাহলে t1 সময় শেষে তার ভেলোসিটি এইটা হয়েছে। ঠিক, এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে যখন t2 সময় দেখো y দূরত্ব যায় এবং এর পাশে বলেছে কণাটা হচ্ছে কি স্থিরও হয়, মানে y দূরত্ব গিয়ে স্থির হয়ে যায়, এটাও বলে দিয়েছে। ঠিক, তাহলে আবার যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে স্থির হয়ে যায়, তো দ্বিতীয় ক্ষেত্রে অন্তিম বেগ কত হবে? 0 হবে। আর প্রথম ক্ষেত্রের অন্তিম বেগ নিশ্চয়ই দ্বিতীয় ক্ষেত্রের প্রাথমিক বেগ হবে, বিটা যখন সমমন্দন নিয়ে চলতে শুরু করলো, বিটা মন্দন নিয়ে। তাহলে সেই জন্য দেখো v সমান, তাহলে আবার u মাইনাস এটি ফর্মুলা, তাহলে অন্তিম বেগটা 0, প্রাথমিক বেগটা নিশ্চয়ই প্রথম ক্ষেত্রের অন্তিম বেগ, সেটা v হবে, আর মন্দন বলে মাইনাস, তাহলে বিটা t2, বিকজ t2 সময় ধরে বিটা মন্দন নিয়ে গেছে, তাহলে v সমান বিটা t2। তাহলে v একবার আলফা t1 এসছে, একবার v সমান বিটা t2 এসছে, তাই দুটোকে সমান করে বসিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে দেখো বিটা বাই আলফা করলে t1/t2 আসছে, তাহলে অপশন বি, অপশন বিটা হলো আমাদের রাইট। ওকে, ক্লিয়ার? দেখে নাও একবার। চলো 11 এবার বলেছে দেখো কোনো এক মুহূর্তে একই মন্দনে দুটি গাড়ির দ্রুতি u আর 4u থামার আগে তাদের দূরত্বের অনুপাত কত হবে বলেছে। তাহলে কোনো এক মুহূর্তে একই মন্দন নিয়ে চলছে এবং দুজনেই থেমে গেছে। তাহলে আমরা কি জানি? দুজনে থেমে গেছে মানে কি? অন্তিম বেগ কত? 0। তাহলে আমরা ফর্মুলা জানি কি হয়? v স্কোয়ার সমান u স্কোয়ার মাইনাস 2as, এটা ফর্মুলা হয়। তাহলে অন্তিম বেগটা তো 0, তাহলে 0 মানে কি লিখতে পারি? এর পরের লাইনটা দেখো, u স্কোয়ার সমান 2as, u স্কোয়ার সমান 2as। তাহলে এইটা লিখতে পারি না পরের ক্ষেত্রে? দেখো এইটা তো মন্দন, এটা আমরা মন্দন ধরেছি, তার আগে এই জন্য মাইনাস সাইন এসেছিল। দুজনেই দেখো একই মন্দনে যাচ্ছে, তাহলে আমরা এর পরের লাইনটা কি আমরা লিখতে পারি না? u স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু s, u স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু s, বিকজ 2a এটা কনস্ট্যান্ট। বা আমরা লিখতে পারি s প্রপোর্শনাল টু u স্কোয়ার, s প্রপোর্শনাল টু u স্কোয়ার। এটার পরের লাইন এটা লিখতে পারি s প্রপোর্শনাল টু u স্কোয়ার। অর্থাৎ তাদের অতিক্রান্ত দূরত্ব বেগের স্কোয়ারের সমানুপাতিক। ঠিক,
তাহলে একটা দেখো ইউ বেগ নিয়ে চলছে আর একটা 4u বেগ নিয়ে চলছে, তাহলে 4u স্কোয়ার করলে কত হয়? 16। 4u স্কোয়ার করলে কি হবে? 16 আসবে। তাহলে উত্তর হওয়া উচিত 1:16, বিকজ যে 4u বেগ নিয়ে যাবে সে নিশ্চয়ই 4 4 16 পথ যাবে, আর যে ইউ বেগ নিয়ে যাবে সে নিশ্চয়ই যা পথ যাবে তার রেশিও করলে 1:16 আসতে পারে। ঠিক, বিকজ এখানে ইউ স্কোয়ার আছে, তাহলে এখানে 4u স্কোয়ার করলে 4 এর স্কোয়ার 16, তাহলে অপশন 16, আর কোথাও 16 নেই। ঠিক আছে, চলো এবার লাস্ট এমসিকিউ 12 নম্বর এমসিকিউ দেখো। একটি গাড়ি সোজা রাস্তায় বরাবর কিছু সময় নিয়ে v1 বেগে চলে, তারপর একই সময় ধরে v2 বেগে যায়, তাহলে গড় বেগ কত? তাহলে এটা খুব ইজি, দেখো এখানে করছি। তাহলে আমরা সময়টা ধরি টাইম টি। একটি গাড়ি সোজা রাস্তা বরাবর কিছু সময় নিয়ে v1 বেগে চলে, তাহলে আমি যদি টি সময় ধরে নিই, তাহলে v1 বেগে যাচ্ছে, তাহলে প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত পথ v1 ইন্টু টাইম টি হওয়া উচিত। তাই টোটাল টাইম মানে প্রথম ক্ষেত্রে টাইমটা ধরলাম টি, তাহলে ওই টাইম টি সময়ে v1 বেগ নিয়ে, দেখো এখানে বলে দিয়েছে v1 বেগ, তাহলে অতিক্রান্ত দূরত্ব নিশ্চয়ই s1 v1 টি হবে। আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রেও একই সময় ধরে বলেছে v2 বেগে যায়, তা দ্বিতীয় ক্ষেত্রেরও s2 পথ যদি অতিক্রম করে আমরা ধরে নিই, তাহলে সেটাকে কি লিখতে পারি? v2 ইন্টু টি লিখবো, বিকজ আমরা জানি। এবার দেখো বলেছে দেখো গড় বেগ কত, তাহলে গড় বেগ আমরা ফর্মুলা জানি তো, মোট পথ বাই মোট টাইম, মানে মোট সময়। তাহলে মোট পথ কত দেখো, প্রথম ক্ষেত্রে s1 গেছে, দ্বিতীয় ক্ষেত্রে s2 গেছে, আর মোট টাইম কত? প্রথম ক্ষেত্রেও টাইম টি, এবার দ্বিতীয় ক্ষেত্রেও বলেছে দেখো একই সময় ধরে, তাহলে এই দুটোই টাইম টি, তাহলে 2t হবে। আর s1 এর ভ্যালু কত দেখো v1t, s2 এর ভ্যালু v2t, নিচে দেখো 2t, তাহলে দেখো এটা মনে হয় v1 প্লাস v2 বাই 2 দিচ্ছে, বিকজ টি কমন উঠবে আর এক তলার টির সাথে কেটে যাবে। ঠিক আছে ক্যালকুলেশনটা ওকে। এটা আগের অঙ্কের ক্যালকুলেশন, এটা হলো এখনকার অঙ্কের ক্যালকুলেশন। ঠিকঠাক, তাহলে আমাদের অপশন কি আসতে পারে দেখো, অপশন সি আসতে পারে। তাহলে v1 প্লাস v2 বাই 2, বাকি অপশনগুলো নয়। ओके, तार कैलकुलेशन एखाने करा आछे। ठीक, तो आज का क्लास यहीं पर खत्म करेंगे। तो যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, এটার বলার অপেক্ষা রাখে না, আর লাইক করো, কমেন্ট করতে থাকো। ওকে, ঠিক আছে, টাটা, বাই বাই।